বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বাংলা ব্যাকরণ থেকে কিছু এসিকিউ টাইপের প্রশ্ন উত্তর শেয়ার করছি। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে পরীক্ষার হলে যাও। প্রত্যেকটা জায়গা অর্থাৎ আমাদের কারক, সমাস, বাক্য এবং বাচ্য সমস্ত জায়গা থেকে আমি তোমাদের জন্য শেয়ার করব। প্রথমে সমাস থেকে শেয়ার করি। সংজ্ঞা: সমাস কাকে বলে? অর্থের দিক থেকে লক্ষ্য রেখে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হলো সমাস। এর প্রতিশব্দ হলো বহুপদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ কী? উত্তর: সংক্ষেপ। সমাসের ব্যুৎপত্তি কী? সম, হস, ভঙ্গ বা সম, হস, অ। এবার দেখো, অনেক রকমভাবে সমাস আসতে পারে। যেমন দিল, পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মধ্যস্থিত পদ লোপ করে এক পদে পরিণত হলে তাকে কি বলে? উত্তর হচ্ছে সমাস বলে। এই কিছু কিছু কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন সম শব্দের অর্থ কী? সমাসের সম শব্দের অর্থ কিন্তু উপসর্গ, আর হস শব্দের অর্থ হলো ধাতু এবং অ শব্দের অর্থ হলো প্রত্যয়। অর্থাৎ সমাসের মধ্যে উপসর্গ, ধাতু এবং প্রত্যয় এই তিনটের সম্মিলিত একটা রূপ আছে। আচ্ছা, আর আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, ধাতু ও প্রত্যয় যোগে শব্দ হয় এবং এক বা একাধিক শব্দ একত্রে জুড়ে একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকেই কিন্তু সমাস বলে। আর সমাসে একাধিক পদের মিলন এবং একাধিক পদের সংক্ষেপ করা হয়। এই যে কথাগুলো বললাম সমাস থেকে, এই কথাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তারপর দেখো, ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বা ব্যাসবাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য বলা হয়। ওকে, নেক্সট। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কি? দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে যে পদটি গঠন করে তাকেই বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সমস্ত শব্দের অর্থ সকল, সর্ব বা সর্বাবয়ব বিশিষ্ট, অর্থাৎ সমাসের নিয়ম মেনে আবদ্ধ হয় বলেই এর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। অনেক সময় বলতে পারে যে সমাসবদ্ধ পদ, সমস্ত পদকে সমাসবদ্ধ পদ বলে কেন? তখন উত্তরটা কিন্তু এই হবে যে সমস্ত শব্দের অর্থ সকল, সর্ব বা সর্বাবয়ব বিশিষ্ট, সমাসের নিয়ম মেনে আবদ্ধ হয় বলেই এর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। পরবর্তী প্রশ্ন, সমসমান পদ কি? যে পদগুলির সমাস করা হচ্ছে বা যে পদ মিলিত হয়ে সংক্ষিপ্ত আকৃতি নেয় বা সমাস গঠন করে তাকেই বলা হয় সমসমান পদ। যেমন বিস্ময়কে আপন্ন, এখানে বিস্ময় এবং আপন্ন এই পদ দুটি হলো সমসমান। আর সমসমান কথাটির অর্থ কী? সমসমান কথাটির অর্থ হলো যাদের সমাস করা হচ্ছে। আরও একটা প্রশ্ন, সমসমান সহায়ক পদ কি? যে পদগুলির সমাস করা হচ্ছে তাদের বলে সমসমান পদ, কিন্তু সমসমান পদ ছাড়াও ব্যাসবাক্যে আরও কিছু পদ অবস্থান করে। এরা কখনো সংখ্যাবাচক, যোজক বা বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এদের ছাড়া ব্যাসবাক্য নির্মাণ ও সমাস গঠন সম্ভব নয়। এদেরকে সমসমান সহায়ক পদ বলে। যেমন বিনা পানি, বিনা পানিতে যার, এখানে সমসমান সহায়ক পদটি হলো যার। পরবর্তী সংজ্ঞা, পূর্বপদ কি? সমসমান পদগুলির প্রথমে যে পদটি থাকে তাকে পূর্বপদ বলে, এটি ব্যাসবাক্যের আগে থাকে। পরপদ কি? সমসমান পদের পূর্বপদের পাশে যে পদ থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পূর্বপদ ও পরপদের মিলনই হলো সমাস। মনে রাখবে, সমাসের কাজ কি? বাক্যকে সংক্ষিপ্ত করা, অলঙ্কৃত করা, বাক্যকে দৃঢ়বদ্ধ করা। লোক সমাস কি? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে লোক সমাস বলে। সন্ধিও সমাসের সাদৃশ্য, বৈসাদৃশ্য। সাদৃশ্য হলো সন্ধি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, সমাস ও বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। দুটো হচ্ছে সাদৃশ্য। আর বৈসাদৃশ্য কি? বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে, পদের সঙ্গে পদের মিলনকে সমাস বলে। আচ্ছা, এই চারটা একটু খুব ভালো করে মনে রাখতে হবে। যেটা হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে, পরপদের অর্থ প্রাধান্য পায় দ্বিগু সমাসে এবং কর্মধারায় তৎপুরুষ সমাসে। আচ্ছা, উভয় পদের অর্থ প্রাধান্য পায় হচ্ছে দ্বন্দ্ব সমাসে, আর অন্যান্য পদের অর্থ প্রকাশ পায় হচ্ছে তোমার বহুব্রীহি সমাসে। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার আমি সমাসের শ্রেণীবিভাগের মধ্যে কয়েকটি মূল ইম্পর্টেন্ট কথা বলি। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, এই কথাটা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর কিছু কিছু উদাহরণ আছে যেগুলো পরীক্ষাতে আসে, সেগুলোতে আমি আর যাচ্ছি না। আমি মূল যে বিষয়গুলো পরীক্ষাতে এবছর ইম্পর্টেন্ট সেটাই শুধু বলছি। আচ্ছা, এখানে তোমার দ্বন্দ্বের মধ্যে একশেষ দ্বন্দ্বটা, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। একশেষ দ্বন্দ্বটা কি? যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির সর্বনাম পদ ও সমস্ত পদটি বহুবচনাত্মক সর্বনাম পদ তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি, তুমিও, সে, সেটা হচ্ছে আমরা। এবার হচ্ছে দ্বিগু সমাস থেকে। দ্বিগু সমাস থেকে যেটা সব থেকে পরীক্ষাতে বেশি আসে সেটা হচ্ছে দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দুটি গরুর বিনিময়ে কৃত। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। আর দ্বিগুর চেনার উপায় হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়, এটা তো তোমরা ভালোই জানো। আচ্ছা, তৎপুরুষ সমাসে যেটা সব থেকে ভালো করে মনে রাখবে যে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয়, সেটাই কিন্তু হচ্ছে তৎপুরুষ সমাস। ঠিক আছে। আচ্ছা, বহুব্রীহি থেকে যেটা মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কথাটা, ব্রীহি শব্দের অর্থ ধান আর বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে অনেক ধান যার। এই যে কথাটুকু বললাম এটাই কিন্তু বহুব্রীহি থেকে সব থেকে বেশি আসে। আচ্ছা, এবার কর্তৃকারক থেকে কিছু বলে নিই। কর্তা শব্দের অর্থ কি? কর্তা শব্দের ব্যুৎপত্তি হচ্ছে ক্রি আর ত্রি। যে করে সে যে করে বাক্যে যে বা যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি হচ্ছে কর্তা। এটা কিন্তু, আর কর্তা শব্দের অর্থ কি? ক্রিয়া সম্পাদক বা ক্রিয়া নিষ্পাদক। আচ্ছা,
নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট, প্রযোজক কর্তা কি? যখন কর্তা কোনো কাজ নিজে না করে অন্যকে কোনো কাজে প্রবৃত্ত করে, অর্থাৎ কর্তা যখন অপরকে দিয়ে কোনো কর্ম সম্পাদন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। অনুক্ত কর্তা কি? যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। সাধারণত কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না, অর্থাৎ কর্মবাচ্যের কর্তাই হলো অনুক্ত কর্তা। নেক্সট, প্রযোজ্য কর্তা কি? প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করান তাকেই বলে প্রযোজ্য কর্তা। যেমন বেদে সাপ নাচাচ্ছে, এখানে সাপ হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তার আরেক নাম কি? প্রকৃত কর্তা। আচ্ছা, সমধাতুজ কর্তা কি? যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই ক্রিয়াপদের কর্তাকেই বলা হয় সমধাতুজ কর্তা, যেমন খেলোয়াড় খেলছে। নিরপেক্ষ কর্তাটাও একটু জেনে রাখো, যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হয় তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন তুমি এলে আমি যাব, এখানে তুমিটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। ব্যতিরেকী কর্তা, যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তা পরস্পর একজাতীয় ক্রিয়া বোঝায় তখন সেই ক্রিয়ার কর্তাদের ব্যতিহারী কর্তা বলে, অর্থাৎ একাধিক কর্তা একই ক্রিয়া সম্পাদন করলে তাকে ব্যতিহারী কর্তা বলে। যেমন পণ্ডিতে পণ্ডিতে কথা কয়। আচ্ছা, কর্মধারয় সমাস থেকে এই লাইনটা একটু মনে রাখবে যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে বসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই কিন্তু কর্মধারয় সমাস বলে। একদম ঠিক যে কথাগুলো বলছি এই কথাগুলো শুধু মনে রাখবে। আচ্ছা, আরেকটা কর্মধারয় সমাস থেকে যেটা হচ্ছে উপমান। উপমিতকে যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান বলা হয়, আর উপমিত যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত। সাধারণ ধর্ম কি? উপমান ও উপমেয় দুজনের মধ্যেই যে মিল বা যার সূত্রে এদের তুলনা করা হয় তাকে বলা হয় সাধারণ ধর্ম। তো একটা উদাহরণের সাহায্যে বুঝে নাও। বজ্রের মতো কঠিন কণ্ঠস্বর, বজ্রের হচ্ছে উপমান, মতো হচ্ছে তুলনাবাচক শব্দ, কঠিন হচ্ছে সাধারণ কর্ম এবং কণ্ঠস্বর হচ্ছে উপমিত। এবার যদি প্রশ্নটা ঘুরিয়ে শুধু উপমান আর উপমিত না দিয়ে যদি বলে উপমিত কর্মধারয় সমাস কাকে বলে, তখন কিন্তু এই সংজ্ঞাটা লিখতে হবে যে উপমিত বিশেষ্যের সঙ্গে উপমান বিশেষ্যের সমাসে যখন সমস্ত পদ ও বিশেষ্য পদ হয়ে যায় তখন তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন চরণপদ্য চরণপদ্যের ন্যায়। আর উপমান কর্মধারায় যদি পরীক্ষাতে আসে তাহলে কি লিখবে? যে কর্মধারয় সমাসে উপমান সম ধর্মবাচক বিশেষণের সমাস হয় তখন তাকে উপমান কর্মধারায় সমাস বলে। যেমন মিশ কালো মিশের মতো কালো। আচ্ছা, অনেক সময় উপমান কর্মধারায় উপমিত কর্মধারার মধ্যে পার্থক্য আসতে পারে, তখন লিখবে উপমান সাধারণ ধর্মের সমাস হয় আর উপমেয় অনুপস্থিত থাকে, আর উপমিততে উপমেয় উপমানের সমাস হয়। অথবা এটাও লিখতে পারো সমাসবদ্ধ পদ বিশেষণ পদ হয় আর এক্ষেত্রে সমাসবদ্ধ পদ বিশেষ্য পদ হয়। ওকে। আচ্ছা, কারকের সংজ্ঞাটা একটু মনে রাখবে। বাক্য গঠিত হয় কয়েকটি ক্রিয়াপদ ও নামপদের সমন্বয়ে, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককেই বলা হচ্ছে কারক। কারকের সংস্কৃত সংজ্ঞা কি? ক্রিয়ান্বয়ী কারকম। এটা কিন্তু কারকের সংস্কৃত সংজ্ঞা। আচ্ছা, নামপদ ও ক্রিয়াপদ কি? এটা খুব আসে পরীক্ষায়। শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে হয় নামপদ এবং কোনো কিছু ঘটা থাকা হওয়া প্রভৃতি নির্দেশ করলে তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। আচ্ছা, কারক শব্দের অর্থ অনেক সময় পরীক্ষাতে আসে। কর্তা, সম্পাদয়িতা, অনুষ্ঠাতা, অর্থ সম্পর্কযুক্ত ক্রিয়া সম্পাদক বা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। বিভক্তি কি? যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, অর্থাৎ বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে এবং বাক্য সম্বন্ধ নির্ণয় করে তাদেরকে বলা হয় বিভক্তি। আচ্ছা, এই সংজ্ঞাটা একটু দেখে রাখবে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। এতে এতে শূন্য বিভক্তি হলো বাংলা ভাষায় তির্যক বিভক্তি। আরও একটা সংজ্ঞা বলবো যেটা হচ্ছে শূন্য বিভক্তি কাকে বলে? শব্দ বিভক্তি চিহ্নে শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় শূন্য বিভক্তি। ওকে। আবারও দেখো, যে শব্দ বিভক্তি শব্দ বিভক্তি চিহ্ন শব্দ যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় শূন্য বিভক্তি। আর তার সঙ্গে যথার্থ বিভক্তি কাকে বলে? বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত বিভক্তিগুলি যথার্থ বিভক্তি নামে পরিচিত, যথা এ, রে, তে ইত্যাদি সমস্ত কিছুই হচ্ছে যথার্থ বিভক্তির উদাহরণ। এবার বাক্য থেকে আসি। বাক্যে দেখো, সরল বাক্য একটা বাক্য দিয়ে বললে এটা কোন ধরনের বাক্য? মনে রাখবে কোনো যোজক থাকবে না। যৌগিক বাক্য কি? দেখলেই বুঝবে যে ও এবং কিন্তু এই ধরনের শব্দ আছে। জটিল বাক্য যদি তবে সে যে যখন তখন এই ধরনের শব্দগুলো থাকবে। আর যদি দেখো যৌগিক আর জটিল ও এবং কিন্তু এবং যদি তবে যে সে এরকম দুটো মিক্সার করে আছে তখন সেটা বুঝবে মিশ্র বাক্য। ওকে। আচ্ছা, বাক্য শব্দের আবেদনিক অর্থ হলো যা বলা যায়। বাক্য হচ্ছে বস যুক্ত জ। বাক্যের প্রধান চালিকা শক্তি হলো কর্তা ও ক্রিয়া। বাক্য কাকে বলে? অর্থযুক্ত পদসমুচ্চয় বক্তার মনোভাবকে সুস্পষ্ট ও সম্পূর্ণরূপে প্রকাশ করলে এবং শ্রোতার শ্রবণিচ্ছাকে পূর্ণ করলেই তাকে বাক্য বলা হয়। আচ্ছা, আর যেটা হচ্ছে গঠনগতভাবে বাংলা বাক্যে যে নিয়ম মেনে চলে সেটা হচ্ছে কর্তা কর্মক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব বা এস ও ভি ভাষা। ঠিক আছে। বাক্য নির্মাণের শর্ত কটি? তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আচ্ছা, আকাঙ্ক্ষা কাকে বলে? যে পদের অভাবে অন্য পদের প্রতীতি হয় না তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন ছেলেটি খুব কি, আর কিছু বললাম না। আসক্তি কি? আসক্তি কথার অর্থ হলো পদসমূহের সান্নিধ্য জ্ঞান, অর্থাৎ সঠিক পদগুলির পাশাপাশি বসে অর্থকে প্রকাশ করা।
ঠিক আছে। যোগ্যতা কাকে বলে? বাক্যের মধ্যস্থ পদসমষ্টি অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করলে তাকে বলা হয় যোগ্যতা। বাক্যের প্রধান দুটি অংশ কী কী? উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য, এবং বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। উদ্দেশ্য বিধেয় সম্প্রসারক কাকে বলে? বাক্যের উদ্দেশ্যের পরিচয়ক পদ বা পদসমূহকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারক। আর বিধেয়ের অর্থ পরিস্ফুটন করার জন্য ক্রিয়া বিশেষণগুলি বিধেয়ের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে বলা হয় বিধেয়ের সম্প্রসারক। একটা উদাহরণ দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি লিখেছেন। বিশ্বকবি উদ্দেশ্য সম্প্রসারক, রবীন্দ্রনাথ উদ্দেশ্য, তার বিখ্যাত কাব্যগ্রন্থ বিধেয় সম্প্রসারক, আর গীতাঞ্জলি লিখেছেন হচ্ছে বিধেয়। যাই আসুক না কেন এই একটা উদাহরণ মনে রাখবে, সব কিছু লিখতে পারবে। আচ্ছা, এবার আসি বাচ্য থেকে। বাচ্য কাকে বলে? বাক্যে ক্রিয়ার যে রূপভেদের দ্বারা কর্তা কর্ম বা ক্রিয়ার ভাবের সঙ্গে ক্রিয়াপদটির অন্বয়ের বৈশিষ্ট্য নির্ণীত হয় তাকে বাচ্য বলে। বাচ্য 4 প্রকার, মনে রাখবে। কর্তৃবাচ্যে কর্তৃপদ প্রধান, কর্মবাচ্যে কর্মপদ প্রধান, ভাববাচ্যে অকর্মক ক্রিয়া থাকে, আর কর্মকর্তৃবাচ্যে কর্মই কর্তার মতো কাজ করে। আচ্ছা, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তার উল্লেখ থাকে না এবং কর্মই যেখানে কর্তার মতো কাজ করে এবং ক্রিয়া কর্তৃবাচ্যের কর্তার মতো কর্মকে অনুগমন করে, তাই হলো কর্মবাচ্য। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের সামনে মূল যে কথাগুলো মনে রাখতে হবে তোমাদের, শুধু সেই বিষয়গুলোই তুলে ধরছি। ভাববাচ্য কি? যে বাচ্যে অকর্মক ক্রিয়ার ভাবটিই প্রধান হয় তখন তা হলো ভাববাচ্য। ঠিক আছে, আর এগুলো তো আমি তোমাদের শিখিয়েছি, প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা করে তোমাদের শিখিয়েছি। আচ্ছা, কর্মবাচ্য কাকে বলে? বাক্যে যখনই কর্মই প্রধান রূপে প্রতীয়মান হয়, কর্তা স্বয়ং গৌণ হয়ে পড়ে এবং ক্রিয়াটি কর্মের অনুসারী হয়, তখন তাকে বলা হয় কর্মবাচ্য। আর কী দিয়ে চিনবে? দ্বারা দিয়া কর্তৃক বাক্যে থাকলে সেটা বোঝা যাবে। আর একটা বিষয় যেটা রয়েছে কর্তৃবাচ্য, বাক্য যখন কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়ায় কর্তার অনুসারী বা অধীন, তখন ক্রিয়ার কর্তৃবাচ্য হয়। এক্ষেত্রে কর্তা শূন্য বিভক্তি হয়, কর্তৃবাচ্যে কোনো বিভক্তি থাকে না। ঠিক আছে, আচ্ছা বেশ। তো এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আমাদের বাংলাতে এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আসবে তা তোমরা এইগুলো প্র্যাকটিস করলে কমন পাবে। এবার একটা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রাখছি, এটা আমারই একটা তৈরি করা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে লিখবে, তাহলেই আমি বুঝতে পারবো যে কারা কারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। একদম কোন প্রশ্নটার উত্তর লিখতে বলবো? এই প্রশ্নটার, বাক্যের প্রধান চালিকা শক্তি কারা? এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে লিখো। ধন্যবাদ।